আলাইকুম। বাংলাদেশের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ভাই বোনের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বিজয়ের আরেকটি দ্বার প্রান্তে, কারণ ওটা তো 1971 সালে 16 ডিসেম্বর আর এটা 2024 সালে 5ই আগস্ট। খুবই ছাত্র বৈষম্য এবং ছাত্র জনতা যে এক হলে যা হয়, স্বৈরাচারের পতন, এটা নিয়ে বলবো না। একটি আয়নাঘরের সম্পর্কে আমি বলবো। এর আগে আমি একটি ভিডিও দেখেছি, কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখাতে পারিনি। কিন্তু আজকে ঘর সম্পর্কে পুরো ভিডিওটা যদি আমরা একটু দেখে আসি তাহলে অনেক কিছু বোঝা যাবে। এই আয়নাঘরটা কি, যেমন আওয়ামী লীগ যে কত গুম হত্যা করেছে এই আয়নাঘরের মাধ্যমে, এটা বলে না। কিন্তু বর্তমানে এখন গোপালগঞ্জও কিছু অরাজকতায় সৃষ্টি করতেছে। গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগের প্রতি ভক্ত, কারণ তাদের অনেক উন্নতি এবং অনেক কিছু হয়েছে আওয়ামী লীগের দ্বারা। এই জন্য কিছু কিছু জায়গায় এটা হচ্ছে, কিন্তু অন্য সাইডের জনগণ কিন্তু আওয়ামী লীগকে ঘৃণা করে, কারণ তাদের আওয়ামী লীগ দ্বারা কোনো উপকার হয়নি। যাক, এই বিষয়ে ওটা না বলে এখন আমরা একটু আয়নাঘর থেকে একটু ঘুরে আসবো। অনেক সাংবাদিক মিডিয়া এর আগে আয়নাঘর বা এর তথ্য বের করতেও পারে নাই। কিছু কিছু ভিডিও আমি অনেকে দেখানোর চেষ্টা করেছি। আমি একটু আয়নাঘর সম্পর্কে ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে কিছুটা জানছি, কিন্তু পুরোপুরি জানা যায় না। একটি ভিডিও আগ থেকে একটু ঘুরে আসি এবং ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আয়নাঘরের আসল চিত্র কি। চলুন আয়নাঘর থেকে একটু ঘুরে আসি ভিডিওটি। বর্তমানে আলোচিত আয়নাঘর। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবারও আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। গত 2 দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের সেনানিবাস এলাকায় অবস্থিত বলেও ধারণা করা হয়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াত ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছেন, তবে কিছু বন্দীকে দীর্ঘ 4 বছর প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারেরও শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যান, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয়নি, আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইনও ছিল না। আতকিয়া মাইমুনা, বার্তা 24। আয়নাঘরের চিত্রটা আমি আপনাদের সামনে এই জন্য ভিডিওটি তুলে ধরলাম। আয়নাঘর খুব বহুল এবং আলোচিত, এবং এই আয়নাঘরে যে কত মানুষ যে মারা গেছে সেটা বলার বাইরে, এবং গুম হত্যা এ পর্যন্ত যা করেছে তাদের সাথে আত্মীয় স্বজন কাউকে দেখা করতে দিত না। এরকম প্রচুর হয়েছে। গত 15 বছরে আওয়ামী লীগের শাসনের মধ্যে এই আয়নাঘরে যে কতজনকে আটক করেছে, অনেকে ছাড়া পেয়েছে, তারা জানে এটা কত অন্ধকার একটি জগৎ। আর এই আয়নাঘরে এত মানুষ যে মারা গিয়েছে, এবং এই আয়নাঘর কত ধরনের চিত্র বাইছে। এবং আয়নাঘরের সম্পর্কে এই একটি ভিডিও আমি আপনাদের সাথে দেখিনি, আমি আরও একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, কারণ এটি দেখলে আপনাদের চোখে পানি হবে। হ্যাঁ,
যারা আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগের পক্ষে এসেছে তারা কিন্তু এই আয়নাঘর সম্পর্কে জানতো, কিন্তু যারা আওয়ামী লীগের বিপক্ষে বা কথা বলতে গেছে তাকে গুম হত্যা করেছে, এমনকি ব্যারিস্টার সেনাবাহিনী তাদেরকেও ছাড়ে নাই, জামায়াত ইসলামকে ছাড়ে নাই, এমনকি সংবাদপত্র মিডিয়া টিম যদিও এ সম্পর্কে যদি কোনো তথ্য ফাঁস করতে যেত তাদেরকেও কিন্তু হয়রানির শিকার হতে হতো। আজ আমরা যে বেঁচেছি স্বৈরাচার এবং ছাত্র বৈষম্য যেভাবে এগিয়ে এসেছে এবং কোটা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা যে এক আসলে বিজয় অর্জিত হয়েছে, কারণ এই স্বৈরাচারের হাত থেকে এখন আমাদের দেশটাকে আরো সুন্দরভাবে সাজানো দরকার। কিন্তু এই আয়নাঘর থেকে আপনাদেরকে আরো কিছু বেরোয়, কারণ অনেকেই কিন্তু অনেকের লোকজন কিন্তু পাওয়া যায়নি, বা অনেকে তাদের বাবা মা বা আত্মীয় ভাই বোন যাই হোক এটা পাওয়া যায়নি, কিন্তু কোথায় আছে, গুম হত্যা করা হয়েছে, কিন্তু তাদের কোনো হিসাব নাই। আর এটার সাথে কিন্তু ভারতীয় র কিন্তু জড়িত ছিল। ভারতীয় র সাদা পোশাকে যে যখন রাত 12টা 1টা নাই বাসা থেকেও ধরে এনে গুম করে ফেলতো, যাদের হিসাব কাগজপত্র কোনো কিছুই থানাতেও নাই কোনো তারিখ, কিন্তু এই আয়নাঘরটা কোথায় আজ সেটি কিন্তু স্পষ্ট হইলে সেনানিবাসী এই আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। আমরা আরেকটি ভিডিও একটু ঘুরে আসবো। ভিডিওটা যদি আমরা দেখতে থাকি তাহলে সে মনোযোগ দিয়ে ভিডিওটা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আরেকটি ভিডিও আমি আপনাদের সামনে, আয়নাঘরে কয়টি আয়নাঘর, বিএনপির আমল থেকে আয়নাঘর ছিল কি, এ সম্পর্কে একটু তথ্য আমাদের একটু জানা দরকার। আসুন ভিডিওটা থেকে এটি প্লাগ ঘুরে করতে 4 গুণ বেশি কার্যকরী। প্যারাডন ট্যাক্স টুথপেস্ট ব্যবহার করুন। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একটি কেবল আয়নাঘর উন্মোচন হয়েছে। জানা গেছে বাংলাদেশে এরকম আরো অনেক আয়নাঘর রয়েছে। বাকি আয়নাঘরগুলো কোথায় অবস্থিত আছে এবং এটা শুরু কিভাবে হয়েছিল এবং এই আয়নাঘরের ভিতরে কি কি অপকর্ম করা হতো, কতটা অমানবিকতার কাজ ছিল, এই সব কিছুই জানতে পারবেন এবং তার সাথে জানতে পারবেন ভবিষ্যতে বাংলাদেশে এরকম আয়নাঘর থাকবে কিনা, এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এখনই ভিডিওতে লাইক করে যান। সে সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থার ডিরেক্টর ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর ইন্টেলিজেন্স ব্যুরো 5টি ইআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগার রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যমে রেট্রো নিউজের করা একটি অনুসারী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক ঘুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘরে ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে এক সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা এই কারাগারের ছবি প্রকাশ করেছেন। এসব ছবি দেখলে বোঝা যায় এই আয়নাঘরে কাউকে বন্দী করে রাখা কতটা অমানবিকতার কাজ। পিপি নুরিকেও এই আয়নাঘরে বন্দী করা হয়েছিল। তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরেন আয়নাঘরে কতটা অত্যাচার করা হয়। তাকে চোখ বেঁধেই সেই আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল আর ছোট্ট একটি রুমে তাকে বন্দী করা হয়েছিল। তার চোখ বেঁধে সেই ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ঘরে কোনো লাইট ছিল না, ছোট্ট একটি রুমে ছিল বাথরুম। দিন নাকি রাত তাও বোঝা যেত না। সবাইকে যে বন্দী করে রাখা হতো এমনও নয়, কাউকে ছেড়ে দেওয়া হতো এবং কাউকে মেরে ফেলা হতো। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগও আটকে রাখা হয়েছে। এই সবাইকে সেখানে দিয়ে সিনেমার গল্প, তবে সিনেমার গল্প কেউ যেন এই বাস্তবতা হার মানায়। আয়নাঘরে এই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য, আমাদের সমাজে বর্তমানে এই আয়নাঘরের তথ্য শুধু একটি ঘটনাটা দেখাচ্ছে, শুধু এরকম না, এরকম আরো বহু আয়নাঘর আছে বাংলাদেশের কোনাচিপায়, যেখানে যে অনেক অনেক লোক মারা গেছে। এই আয়নাঘরের সন্ধান যদি
পাওয়া যায় এবং এটি যদি বের করা হয় তাহলে অনেক কিছু জানা যাবে। আয়নাঘরে কিভাবে লোকজনকে ধরতো, বাসা থেকে নিয়ে যেয়ে চোখ বন্ধ করেছে এবং এর সাথে কারা যেত, বড় বড় অসৎ পুলিশ অফিসার, বিজেপি তো জড়িত ছিল এবং সবচেয়ে ছিল ভারতের রও কিন্তু এর সাথে জড়িত ছিল। ভারতের র কিন্তু অনেক জায়গায় যেত। আজকে ভারতের র কিন্তু আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কারণ আজকে আর আওয়ামী লীগের নিস্তার নাই। আজ আমরা আসলেই বিজয় অর্জন করেছে ছাত্র বৈষম্যদের থেকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই ছাত্র বৈষম্যর দ্বারা যে আমরা অবশ্যই বিজয়টা মানে, কিন্তু এখনো কি আমরা নিরাপদে আছি? না। ওই আওয়ামী লীগের খাস দালাল যারা, তারা কিন্তু আবার মাথা নাড়াচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। তারা যাতে মাথা নাড়াচাড়া না দিয়ে ওঠে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই আয়নাঘর দ্বারা যেমন অনেক মানুষ হত্যা হয়েছে এবং যাদের খোঁজ পাওয়া যাবে এবং কি নির্মম, এটা একমাত্র তারাই জানে। এবং সত্য কথা বলতে গেলে তাদেরকেও গুম করে ফেলে, মানে গণতন্ত্রকে কিভাবে শ্বাসরুদ্ধ করে রেখেছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এবং তার নেতৃত্বে, এটা সত্যি বাস্তব। আজকে ভিডিওটি এই জন্য দেখালাম, শুধু দুটো ভিডিওতে দেখলাম না, এরকম যদি খোঁজ করায় আরও অনেক জায়গায় এই ধরনের খোঁজ পাওয়া যাবে আয়নাঘর। কারণ এই আয়নাঘরের সম্পর্কে এর আগে আমরা একটু তথ্য আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, কিন্তু পুরো তথ্যটা বের করা যায়নি, কারণ তখন বর্তমান ক্ষমতায় ছিল এবং ওই সময় এদিকে ধারে কাছে কাউকে যেতে দিতাম না। আজকে সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ, যে ছাত্র জনতার ঐক্য আন্দোলনের ফলে যে বিজয় আসছে এবং সেনাবাহিনী যে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ সেনাবাহিনী আবারও প্রমাণ দিল তারা সত্যিকার দেশপ্রেমী এবং দেশকে ভালোবাসে দেখেই তারা স্বৈরাচারকে পতন করতে বাধ্য হয়েছে এবং ছাত্র জনতাকে নিয়ে তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এবং সবাইকে আন্তরিকভাবে এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং আজ গণতন্ত্র হিসেবে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এবং এই ছাত্র জনতার শুধু আন্দোলনে না, প্রবাসী ভাই ও বোনদেরাও যারা রেমিটেন্স টাকা বন্ধ করে দিয়ে মানে শাটডাউন করেছিলেন তারাও এর সাথে জড়িত। কিন্তু আজকে যদি এটি না হতো তাহলে এই আয়নাঘরে কিন্তু আরও অনেক লোক মরতো। হ্যাঁ, যে যেখান থেকে আপনারা কথা বলেন, বর্তমানে যে পরিস্থিতি আর যে এসে, এটা কিন্তু এখন স্বাভাবিক করার চেষ্টা করতেছে এবং আমরা সকল সাধারণ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চেষ্টা করব এই দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য। এরকম আয়নাঘর থাকলে এটি ধ্বংস করে দেওয়া হোক এবং আওয়ামী লীগের হাত থেকে যে আমরা আজকে বাঁচতে পারছি, কারণ আওয়ামী লীগ যেভাবে মানুষ হত্যা করেছে, যে গণহত্যা করেছে, এর বিচার আসলে এখন শেখ হাসিনার হওয়া দরকার। কারণ শেখ হাসিনা যে গণহত্যা কি পরিমাণ করেছে এটা বিবেচনা। সবার কাছে আবারও বিদায় নিয়ে আমি শেষ করছি। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এবং এই ভিডিওটা ধরে এবং চেষ্টা করব আয়নাঘরের সম্পর্কে আমি তথ্য যদি পাই আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এবং অনেক মিডিয়া অনেকেই চেষ্টা করতেছে এই আয়নাঘরের তথ্য সংগ্রহ করার জন্য। আজ আমি এটা নিয়ে এই জন্য ভিডিও করলাম, কারণ আয়নাঘরের সম্পর্কে এর আগে আমি একটা কথা বলছিলাম এবং ফেসবুক লাইভে বলছিলাম, কিন্তু আয়নাঘরে আসলে একটি সন্ত্রাসীদের আড্ডাখানাই ছিল। এই জন্য বর্তমানে আসলে এখানে পুলিশকে দোষ দেওয়া দরকার, এটার হুকুমদাতা ছিল আওয়ামী লীগ সরকার। আর এই জন্যই অনেক মানুষ হত্যা হয়েছে এবং কত মানুষ যে হত্যা হয়েছে এবং গুম হত্যা হয়েছে বলার মতো না। এদেরকে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হতো যাতে আয়নাঘর তারা চিনতে না পারে। আর যারা বাঁচতে পারেনি তার তো মারা গিয়েছে, এরকম অনেক ক্ষতি হয়েছে। 15 বছরে যে কত মানুষ মারা গেছে আর কত হয়েছে এর ইয়াতে নাই। এটা এদেশের মাটিতে বিচার হওয়া দরকার। কারণ এই গণহত্যা শুধু ছাত্র বৈষম্য তা না, এর 15 বছর ধরেই অনেক মানুষ হত্যা করেছে, সাংবাদিক, বুদ্ধিজীবী, সেনাবাহিনী, পুলিশ অনেককেই কিন্তু মেরেছে। যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে গুম হত্যা করা হয়েছে। আর এখনও আমাদেরকে আবারও সজাগ দৃষ্টি থাকতে হবে, কারণ আওয়ামী লীগের কিছু বাহিনী তারা আশপাশে কিন্তু তারা কিন্তু আবার যে কোনো সময় মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে পারে। আমাদের এই দেশে এখন যেন মাথা নাড়াচাড়া না দিয়ে ওঠে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও দেখবার প্রত্যাশা নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।